আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলেই ভালো আছো। ঈদের ছুটির পরে আমরা আবার পড়াশোনার মধ্যে চলে যাব, তাই না? আচ্ছা, অনলাইন ক্লাসে তোমাদের আমি স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি চতুর্থ শ্রেণী বাংলাদেশ বিশ্ব পরিচয়ের এমন একটি অধ্যায় নিয়ে তোমাদের সাথে ক্লাস করতে আসছি বা আলোচনা করতে আসছি যে আমরা যে পরিস্থিতিটা পার করছি তার সাথে বর্তমানে পুরোপুরি মিলে যাচ্ছে। দেখো, আমরা একটা বলিয়া আবহাওয়ার মধ্যে আছি, স্বাভাবিক জীবনযাত্রা আমাদের ব্যাহত হচ্ছে। এইরকম পরিস্থিতিতে আমরা কি করতে থাকতে পারি? দুর্যোগ হয়, তাই না? হ্যাঁ, আজকে আমরা বাংলাদেশ বিশ্ব পরিচয়ে দুর্যোগ মোকাবেলা এই অধ্যায়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো দুর্যোগ মোকাবেলা আমরা যেহেতু তোমাদের আলোচনা করবো, এখানে 3টি দুর্যোগ নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করবো। দুর্যোগ কি সেই জিনিসটা আমরা আগে একটু জেনে নিই শিক্ষার্থী। দুর্যোগ বলতে আমরা এমন একটি পরিস্থিতি বুঝাই মানুষ, প্রাণী ও প্রাকৃতিক যে পরিবেশ তার পরিবর্তনের অবস্থাটা। তো স্বভাবতই আমরা একটা অস্বাভাবিক পরিস্থিতিতে আছি, আমাদের স্বাভাবিক জীবনযাত্রা কিন্তু নেই। তোমরা স্কুলে ক্লাস করতে পারছো না, আমরা তোমাদের পাঠদানটা অনলাইনে করাচ্ছি, এটাই একটা উদাহরণস্বরূপ নেওয়া যায়, কি বলো? তো আজ চলো আমরা পাঠ্য বই আলোকে কি পাঠ করবো সেই বিষয়টা নিয়ে আলাপ করি। তো দুর্যোগ মোকাবেলার আজকে আমাদের প্রথম যে পাঠটি রয়েছে সেটা হচ্ছে বন্যা। বন্যা বলতে আমাদের চোখের সামনে এক রাশ পানি সমন্বয় বোঝা যায়, তাই না? আসলে বন্যার মোটামুটি একটা সংজ্ঞা আমরা বলতে পারি পানির উচ্চ প্রবাহ, যা নদীর প্রাকৃতিক তীর বা কৃত্রিম তীর ধাবিয়ে আশপাশের সমতল ভূমিকে তলিয়ে দেয় বা প্লাবিত করে দেয় এবং মানুষের জন্য যা দুর্ভোগ হয়ে দাঁড়ায়, এটা বলতেই আমরা বন্যা বুঝতে পারি। তো পাঠালোকে আমরা এখন একটু রিডিং করি, আর রিডিংগুলো পড়ার সময় আমরা খুব খেয়াল করে দেখবো, পড়বো, বুঝবো, কারণ এই লাইনগুলো থেকে আমাদের প্রয়োজনীয় কাজগুলো হয়ে থাকে। তোমরা জানো, শূন্যস্থানের জন্য ডান বাম সংক্ষিপ্ত ইত্যাদি ইত্যাদি। চলো পাঠে চলে যাই। বাংলাদেশে নানা ধরনের দুর্যোগ ঘটে, এর মধ্যে উল্লেখযোগ্য দুটি হলো বন্যা ও ঘূর্ণিঝড়। প্রাকৃতিক কারণ ছাড়াও মানব সৃষ্ট পরিবেশ দূষণের প্রভাবে অনেক সময় দুর্যোগ ঘটে থাকে। এই যে মানব সৃষ্ট, প্রকৃতির দুর্ঘটনার হাত কিন্তু আমাদের কাছে নেই। প্রকৃতিগত যে দুর্যোগগুলো, প্রাকৃতিক দুর্যোগগুলো এমনি এটা প্রাকৃতিকভাবেই ঘটে থাকে। তুমি আমি এর জন্য দায়ী না, কিন্তু মানব সৃষ্ট কারণগুলো তো বুঝতে পারছো। অপরিকল্পিত নগরায়ন, রাস্তাঘাট তৈরি, বাসস্থান নির্মাণ, তারপরে নদীর বালি উত্তোলন না করা ইত্যাদি ইত্যাদি কারণগুলো কিন্তু আমরা মানুষ সৃষ্ট কারণ হিসেবে নিতে পারি। বন্যার প্রভাব, এই যে বন্যাটা তোমাদের শুরুতেই বললাম যে আমাদের সমতল ছাপিয়ে জীবনযাপনের দুর্ভোগের সৃষ্টি করে। এই দুর্ভোগের সৃষ্টির কারণেই বোঝা যাচ্ছে যে কিছু প্রভাব থাকে। আসো আমরা বন্যার প্রভাবগুলো দেখি। 1987 সাল থেকে বাংলাদেশে ভয়াবহ 60টি ভয়াবহ বন্যা হয়েছে। আষাঢ় থেকে ভাদ্র মাসের মধ্যে মূলত বন্যার প্রকোপ বেশি থাকে। এই বন্যার ফলে মানুষের জীবন, ফসল, ঘরবাড়ি এবং রাস্তাঘাটের অনেক ক্ষতি হয়। বন্যার কারণে বিশুদ্ধ পানির অভাবে নানা রোগ ছড়ায়। তবে বন্যা হলে মাটিতে পলি জমে, যা মাটির উর্বরতা বাড়াতে সহায়তা করে। এই যে প্রভাব, প্রতিটা জিনিসেরই কিন্তু প্রভাবের দুটি দিক থাকে, একটি ক্ষতিকর আর একটি আমাদের জন্য লাভজনক বা সুবিধাজনক। এখানে দেখো আমাদের ক্ষতির মধ্যে রাস্তাঘাট, বাড়িঘর নষ্ট হলো, আর সুবিধা যে প্রভাবটা দেখলে সেটা আমাদের মাটিতে উর্বরতা সুবিধাটা আমরা এখানে দেখলাম। বন্যার কারণ, কি কারণে এই বন্যাটা ঘটে থাকে? বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক কারণে বন্যা হয়। অতিরিক্ত বৃষ্টিপাত বন্যার একটি কারণ। এছাড়াও পলি জমে নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়ার কারণে নদীগুলো ধারণ ক্ষমতা হ্রাস পাচ্ছে, ফলে বর্ষা মৌসুমে পানির প্রবাহ বৃদ্ধি পেলে বন্যা দেখা দেয়। এই যে দেখো নদীর তলানি, তোমাদের শুনতে বলেছিলাম যে পলি জমে, এই পলিটা যেমনি আমাদের কৃষিকাজের জন্য উপযোগী, কিন্তু এই তলানি, ধরো তুমি এক গ্লাস পানির মধ্যে 1 চামচ বালি গোলালে, যখন 1 চামচ বালি পানিটার সাথে মিশিয়ে দিলে তখন কিন্তু মিশানোর পরে পানিটা আস্তে আস্তে কি হবে, তলানির সৃষ্টি হবে। এমনি করে 1 চামচ 2 চামচ, যেমনি তুমি 1 চামচ বালি দিবে, এরকম করে 1 চামচ পানির ধারণ ক্ষমতা কিন্তু ওই গ্লাস থেকে কমে যাবে। তাই নদীরও ক্ষেত্রে তাই করছে। তলানি জমলেই আস্তে 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 নদীর পানিটা উপর দিকে উঠে আসবে। যদি আমরা এই তলানিটা নিষ্কাশন করি, যেটাকে বালু উত্তোলন করা হয় প্রাকৃতিক নিয়মে বা নিয়ম মাফিক, বালু উত্তোলন করলে তলানিটা গভীর থাকলে সেই পানিটা নদীতেই জমে থাকে এবং অতিরিক্ত হচ্ছে না করে আমাদের সমতল ভূমিকে প্রভাবিত করে না। এখানটায় আমরা এই হ্রাস করা বা নদীর তলানি জমা বা তলদেশের পলি জমার যে বিষয়টা বুঝতে পারলাম। এখন দুর্যোগ হবে, দুর্যোগকে একেবারে নির্মূল করা আমাদের পক্ষে সম্ভব না, কিন্তু কি করা সম্ভব, মোকাবেলা করা সম্ভব, যার থেকে আমরা খুব কম ক্ষতিগ্রস্ত হই। আসলে মোকাবেলাটা দেখি।
বন্যার মোকাবেলা। বন্যা সবসময় নিয়ন্ত্রণ করা যায় না। আমরা যাতে বন্যা মোকাবেলা করতে পারি সেজন্য কিছু প্রস্তুতি নেওয়া যায়, যেমন নিয়মিত রেডিও, টেলিভিশন ও সংবাদপত্রে আবহাওয়া খবর শুনব। বাড়ির কাছে খাল, নদীতে চিহ্নিত দিয়ে বাঁশ, লাঠি পুঁতে রাখবো, যাতে বুঝতে পারি পানি কতটুকু বাড়লো। বন্যার আগে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ জমিয়ে রাখবো। পড়ার বই, খাতা ও ঘরের গুরুত্বপূর্ণ সামগ্রী প্লাস্টিক ব্যাগে ভরে গুছিয়ে রাখবো। মনে সাহস রাখবো এবং ধৈর্যের সাথে দুর্যোগ মোকাবেলা করবো। দুর্যোগ আমাদের কি করা সম্ভব না, সম্পূর্ণ নির্মূল করা সম্ভব না। এই যে আমরা উপায়গুলো করলাম, এগুলো করলে বাদে আমরা ভয়াবহতার থেকে রক্ষা পাবো, ক্ষতিগ্রস্ত হবো, কিন্তু সেই ভয়াবহতাটা থাকবে না, বা এই বন্যার যে একটা ক্ষতিকর প্রভাব তা কাটিয়ে উঠতে আমরা সক্ষম হবো। তো আসো, আমরা বলেছি যে আমরা এখানে 3টি দুর্যোগ নিয়ে আলোচনা করবো। পরবর্তী দুর্যোগটা নিয়ে আমরা যাচ্ছি। আমাদের দ্বিতীয় যে দুর্যোগটি আসলো ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়টা কি হয়? স্বভাবত এটা ভূপৃষ্ঠ, সমুদ্র পৃষ্ঠ থেকে সৃষ্টি হয়। এই ঘূর্ণিঝড়টা হচ্ছে এই ধরনের প্রকৃতির ঝড় জানিয়ে আমরা সব এলোমেলো তছনছ করে দেয়। আর এই ঘূর্ণিঝড়টা ঘূর্ণায়মান ঘুরতে থাকে। তার ঘূর্ণায়মান ঘূর্ণিতে আশপাশের বাড়ি, ঘর, গাছপালা সব নষ্ট করে দেয়। আর এই ঘূর্ণি আকারে ঘুরে বলেই এটা ঘূর্ণিঝড় নামে অবহিত। আসো দেখি ঘূর্ণিঝড়ের কি প্রভাব হয়। ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলাদেশে 1970, 91 এবং 2007 সালে 3টি ভয়াবহ ঘূর্ণিঝড় হয়েছিল। সাধারণত গ্রীষ্ম বর্ষা মৌসুমে বাংলাদেশে সমুদ্রের কাছাকাছি এলাকাগুলোতে বেশি ঘূর্ণিঝড় হয়। শুরুতে বলে নিয়েছিলাম যে আমাদের ঘূর্ণিঝড়গুলো কি হচ্ছে, সমুদ্রপৃষ্ঠ থেকে সৃষ্টি হচ্ছে। মানচিত্রে দেখে না বাংলাদেশের কোন এলাকাগুলোতে ঘূর্ণিঝড়ের প্রকোপ বেশি। ঘূর্ণিঝড় থেকে উৎসারিত তীব্র বাতাস ঝড় বায়ু ও ফসল ধ্বংস করে দেয়। এর ফলে সমুদ্রে 45 ফুট উঁচু পর্যন্ত উঁচু ঢেউ সৃষ্টি হয়। এটি উপকূলের এলাকায় অনেক ক্ষতি করে। 45 ফিট উঁচু, এই উঁচুটা কিন্তু মোটামুটি বেশ একটা উচ্চতার ব্যাপার। উঁচুতে হয়, স্বভাবত এত উঁচুতে যখন ঘূর্ণিঝড়ের প্রভাবটা উঠে পানি আসে তখন ক্ষতিগ্রস্ত হওয়াটাই স্বাভাবিক। আর এখানে আমরা যে দেখলাম যে মানচিত্রের কথাটা বলা হয়েছে, আমাদের পাঠ্য বই পাশেই বই পৃষ্ঠাটার মধ্যে দেখবে একটি মানচিত্র, তার মধ্যে 3টি রং দিয়ে তোমার ঘন ঘন ঘূর্ণিঝড় হওয়া, ঘূর্ণিঝড় প্রবল এলাকা, তারপরে তোমার একেবারে বেশি প্রবল ঘূর্ণিঝড় এলাকাগুলো চিহ্নিত করা আছে। আমরা ওই মানচিত্রটা দেখলে আরো একটু ধারণা ভালো করতে পারবো। ঘূর্ণিঝড়ের কারণ, আচ্ছা এই কারণটা কি, এটা এখন আমরা দেখছি। ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পেলে সেখানে বায়ু নিম্নচাপ হয়। এই নিম্নচাপের কারণে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পেলে বায়ু নিম্নচাপ, আমরা প্রায়শই কিন্তু শুনতে পাই নিম্নচাপ হচ্ছে ভূপৃষ্ঠের এই জিনিসগুলো আমরা স্বভাবতই শুনি। এইটাই হচ্ছে এই নিম্নচাপই হচ্ছে তোমার ভূপৃষ্ঠের ঘূর্ণিঝড়ের সৃষ্টির কারণ। এটি সম্পূর্ণ প্রাকৃতিক কারণে ঘটে থাকে, তবে ভূপৃষ্ঠের তাপমাত্রা দিন দিন বাড়ার কারণে ঘূর্ণিঝড়ের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। মানুষ ঘূর্ণিঝড়কে নিয়ন্ত্রণ করতে না পারলেও এর ক্ষয়ক্ষতি কমানোর ব্যবস্থা নিতে পারে। ওই যে বন্যার মতো প্রতিটা প্রাকৃতিক দুর্যোগকে আমরা একদম নির্মূল করতে পারি না, কিন্তু নিয়ম কানুন, কিছু অভ্যাস আমরা যদি করে নিই, এই প্রাকৃতিক দুর্যোগগুলোকে আমরা কাটিয়ে উঠতে পারি। ঘূর্ণিঝড় মোকাবেলার আসলে আমরা দেখি কি করতে পারি। ঘূর্ণিঝড়ের সময় কিছু সংকেত দেওয়া হয়। স্থানীয় হুঁশিয়ারি সংকেত 1 নম্বর থেকে মহাবিপদ সংকেত 10 পর্যন্ত দেওয়া হয়। স্থানীয় সংকেতগুলো 1, 2, 3 এটা মোটামুটি একটা সংকেত থাকে, কিন্তু যখন মহাবিপদের আশঙ্কা করা হয় তখনই সেই 10 নম্বর সংকেতটা দেওয়া হয়। আমরা কিন্তু রেডিও টেলিভিশনে এই জিনিসগুলো প্রায়শই শুনে থাকি। নিয়মিত সংকেত শুনবো, অন্যদের জানাবো ও নিজেরাও সেই অনুযায়ী প্রস্তুতি নেব। আশ্রয়কেন্দ্র বা নিরাপদ কোনো স্থানে যাবার আগে নিজেদের বইপত্র অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নিরাপদ স্থানে রাখবো। মা বাবার সাথে মিলে কাজ করবো, বড়দের কথা মেনে চলবো, সবসময় নিরাপদ স্থানে থাকবো। এই মোকাবেলাগুলোর ক্ষেত্রে দেখা হচ্ছে যে সবচেয়ে আগে আমাদের নিজস্ব সচেতনতাটা বৃদ্ধি করতে হবে। আমরা দুর্যোগ মোকাবেলায় যত সচেতন থাকবো, যত রকম আপডেট আমরা নিজেরা জানবো এবং জানানোর চেষ্টা করব, সেই ক্ষেত্রে আমরা উপকৃত হব। বিশেষ করে উপকূলীয় অঞ্চলের মানুষগুলো যারা খুলনা, বাগেরহাট, সুন্দরবন উপকূলীয় অঞ্চলগুলোতে বসবাস করেন, কক্সবাজার, চট্টগ্রাম এইসব এলাকায় কিন্তু এই জিনিসগুলো বেশি করে প্রাদুর্ভাব হয়। তো আমরা ঘূর্ণিঝড় কারণ, প্রভাব, মোকাবেলার কিছু কারণ নিয়ম সম্বন্ধে জানলাম। পরবর্তী আমাদের যে দুর্যোগটি সেটি হচ্ছে আগুন। দেখো দেওয়া আছে আগুন, আগুনের প্রভাব। আগুন এমন একটি জিনিস যার দাহ্য, যা আমাদের পুড়িয়ে দেয়। আগুন আমাদের প্রয়োজনীয় কাজেও লাগে, আবার এটার থেকে আমাদের বিপদের আশঙ্কা রয়েছে। আগুনের প্রভাব,
বাংলাদেশে আজকাল আগুন লাগার ঘটনা বেশি ঘটছে, বিশেষ করে শুষ্ক মৌসুমে শহরে, বস্তি, গার্মেন্টস, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগার দুর্ঘটনা ঘটে। এছাড়াও যেসব এলাকায় বেশি লোক বসবাস করে সেসব এলাকাগুলোতে আগুন লেগে এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। এর ফলে বাড়িঘরের প্রচুর ক্ষতি হয় এবং মানুষের জীবন বিপদগ্রস্ত হয়। গ্রামাঞ্চলে আগুন লাগলে শস্য পুড়ে যায়, এতে কৃষকের ক্ষতিগ্রস্ত হয়। আগুন লাগার প্রভাবটা আমরা একদম স্বভাবতভাবে আমাদের ওতপ্রোতভাবে আমরা মনে দেখছি। যে প্রভাবগুলো আমরা দেখলাম স্বভাবতই দেখো এই ঘটনাগুলো ঘটে থাকে। শহরাঞ্চলে বস্তি, গার্মেন্টস এইসব জায়গাগুলোতে লেগে যায়। গ্রামাঞ্চলে লাগছে কৃষি পণ্যই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আগুন লাগার কারণ আসলে জানি যে কি কারণে এই বিপদটা আমাদের ঘটতে পারে। মানুষের সৃষ্টি নানা কারণে আগুন লাগতে পারে। এখানে কিছু উদাহরণ দেওয়া হলো, আমরা উদাহরণস্বরূপ দেখতে পাচ্ছি। রান্না করার পর আগুন সম্পূর্ণ নিভিয়ে না দিলে, সিগারেট, বিড়ি, হোকা আগুন থেকে, ঘরে খুপি, হারিকেন, মশার কয়েল জ্বালিয়ে রাখলে, বাড়ির বিদ্যুৎ লাইন সমস্যা থাকলে, কারখানায় দাহ্য পদার্থ যেসব জিনিস সহজে আগুন ধরে, এইসব থেকে শিশুরা আগুন নিয়ে খেলা করে বা আতশবাজি ফোটানো, এক বাড়িতে আগুন লাগলে সহজে তা অন্য বাড়িতে ধরে যেতে পারে। আগুন লাগার কারণগুলো কিন্তু আমরা দেখে নিলাম। এই যে এখানে আমাদের দেওয়া আছে হারিকেন জিনিসটা এখন হয়তো আমাদের চোখের সামনে খুব একটা দেখা যায় না, কিন্তু কয়েলটা তোমরা নিশ্চয়ই দেখতে পাও। আমরা মশার উপদ্রব থেকে বাঁচার জন্য করি। এই জায়গাগুলোতে যদি আমরা এই আগুন লাগানোর জিনিসগুলো যদি আমরা সচেতন না হই, এই জিনিসগুলো যদি সাবধানে না রাখি, এই যে আতশবাজি ফোটানো, বাচ্চারা এইসব থেকে যদি বিরত রাখতে পারি, তাহলে দেখা যাবে যে এই বিপদটা আমাদের ঘটছে না। আগুন মোকাবেলা, প্রতিটা দুর্যোগের মোকাবেলাগুলোই আমরা এখান থেকে করবো। প্রথমে নিজেকে রক্ষা করতে হবে। আগুন লাগলে প্রথমত কি করতে হবে, আগে নিজের সঙ্গে একটা নিরাপদ স্থানে যাব। নিরাপদ স্থানে যাওয়া আমার অত্যাবশ্যক। এটা আমাকে প্র্যাকটিসও করতে হবে যে আমি একটা বিপদে কিভাবে নিজেকে প্রথমে রক্ষা করবো। ফায়ার সার্ভিসকে খবর দিতে হবে। যথাযথ কর্তৃপক্ষ, এই যে ফায়ার সার্ভিস ছবিটি দেখতে পাচ্ছ, একজনের নির্ভর আগুন নিবাচ্ছেন। আশপাশের মানুষকে সচেতন করতে হবে। শুধু নিজে সচেতন হলেই হবে না, কারণ সমাজটা আমাদের সকলে, এখানে আমরা প্রত্যেকে যদি সচেতন থাকি তাহলে দুর্যোগগুলো মোকাবেলা আরো সুবিধা হবে। বিল্ডিং এর ভেতরে লোক থেকে গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। আমরা এখন শহরে ফ্ল্যাট বাসাগুলো থাকি, অনেক সময় বাড়িগুলো তালা লাগানো থাকে। উপর থেকে লোক নেমে যে নিরাপদের স্থান যাবে, কতক্ষণে তালা করবে বা কি করবে, এই ক্ষেত্রে সবার আগে করতে হবে কি, যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে যে বাড়িটা আগে, যাতে আমরা নিরাপদে বাড়ি থেকে সবাই বেরিয়ে যেতে পারি। দাহ্য পদার্থ লোকালয় থেকে দূরে রাখতে হবে। দাহ্য পদার্থ বলতেই তুমি বুঝতে পেরেছো বিভিন্ন রকমের জ্বালানি সহায়কারী দ্রব্য, যেমন তেল, তারপরে ডিজেল, মোবিল, পেট্রোল, আরো অনেক রকম দাহ্য পদার্থ আছে, স্প্রিট, যেগুলো অনায়াসে আগুন জ্বলতে সহায়তা করে। আগুনের শরীরে কোনো জায়গা পুড়ে গেলে সেখানে 10 মিনিট ধরে পানি দেওয়া হবে। প্রাথমিক চিকিৎসা হিসেবে তুমি পোড়া জায়গায় সাথে সাথে তোমার ডাক্তারের কাছে নেওয়ার ব্যবস্থা নাও থাকতে পারে, সেক্ষেত্রে আমরা কি করবো, 10 মিনিট পর্যন্ত পোড়া জায়গায় পানি ঢেলে একটি প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করতে পারি এবং দ্রুত এর পরবর্তী অবস্থাতেই আমরা দ্রুত ডাক্তারের কাছে নিয়ে গেলাম। কোনো সম্পদ রক্ষা করতে গিয়ে নিজের জীবন ঝুঁকিতে নেওয়া যাবে না। অনেকে কি করে, বিপদ ঘটলে, ভূমিকম্প হচ্ছে, কিছু সময় আগে এই জিনিস সেই জিনিস, প্রয়োজনীয় জিনিস গুছাচ্ছে, আগুন লেগে গেছে, প্রয়োজনীয় জিনিস গুছাচ্ছে। এটা না করে আগে কি করতে হবে, নিজের নিরাপত্তাটাকে আগে দেখতে হবে। আগে আমি নিরাপদ স্থানে যাব, যে এই পরবর্তী পরিকল্পনাগুলো আমি করব। তো আমরা 3টা দুর্যোগের কারণ মোকাবেলা প্রভাবগুলি একটু দেখলাম শিক্ষার্থী। তো পাঠ আলোকে তোমাদের স্বভাবতই কিছু প্রশ্ন এসে যায়, শূন্য স্থান আসে, টান বা মাসে অনেক কিছু আসে। আসলে এবারে আমরা অনুশীলনী দিতে পাঠের রিডিংগুলো আমরা দেখলাম, বাসায় আবার রিডিংগুলোকে আমরা চর্চা করব, তাহলে লাইনগুলো আমাদের জন্য চোখের সামনে ভেসে উঠবে, পড়াটাও দৃশ্যমান হবে। তো এই পাঠ আলোকে আমরা যে জিনিসগুলো পাচ্ছি, শূন্যস্থান করে 1987 সাল থেকে বাংলাদেশে ভয়াবহ পাটি বন্যা হয়েছিল 7টি। আমরা কিন্তু একটু আগেই রিডিং এ পড়েছি। বাংলাদেশে ভ্যাস এবং অতিরিক্ত বৃষ্টির কারণে, এটা হচ্ছে আমাদের ভৌগোলিক কারণে, বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান সেই কারণ, আর হচ্ছে অতিরিক্ত বৃষ্টি। ঘূর্ণিঝড়ের ফলে সমুদ্র পৃষ্ঠে 45 ফিট উঁচু পর্যন্ত তোমার কি হচ্ছে, ঢেউ সৃষ্টি হচ্ছে। আগুন লাগলে ঘরবাড়ির প্রচুর কি হয়, ক্ষতি হয়। দাহ্য, এখানে আমাদের হবে গ্যাস লোকালয় থেকে দূরে রাখতে হবে, দাহ্য পদার্থ লোকালয় থেকে দূরে রাখতে হবে। বন্যা হলে মাটিতে কি জমে, শিক্ষার্থী আমরা জেনেছি পলি জমে। তো এই যে শূন্যস্থানগুলো দেখো, আমরা হুবহু পাঠ্যবইয়ের লাইনগুলোই তুলে দিয়েছি। তোমরা আবার বইটার সাথে মিলাবে এবং স্কুলের পিডিএফ ফাইলে দেখবে, এগুলো আমাদের সাজিয়ে সুন্দর মতো তোমাদের সুবিধার জন্য করে দেওয়া হয়েছে। অতিরিক্ত বৃষ্টিপাত আষাঢ় থেকে ভাদ্র মাস, এখানে
আমরা ডান বাম লাইন মিলাই। তোমরা এই ম্যাচিংটা সম্বন্ধে আমার চেয়ে ভালো বোঝো। তো আমরা কি করি, এখানে লাইনগুলোকে এলোমেলো রাখি, তোমরা সেটা সাজিয়ে নাও। তাহলে অতিরিক্ত বৃষ্টিপাত কি হতে পারে শিক্ষার্থী? বন্যার একটি কারণ। আষাঢ় থেকে ভাদ্র মাসে মূলত কি হয়, আমরা কিন্তু রিডিং এ করেছিলাম, বন্যার প্রকোপ বেশি থাকে। ধৈর্যের সাথে কি করবো, মোকাবেলা করবো, দুর্যোগ মোকাবেলা করবো। বর্ষা মৌসুমে পানি বৃদ্ধি পেলে বন্যা দেখা দেয়। বন্যা ও ঘূর্ণিঝড় হলো উল্লেখযোগ্য প্রাকৃতিক দুর্যোগ। আগুন মোকাবেলায় আমরা ফায়ার সার্ভিসকে খবর দিতে পারি, একটু আগে আমরা রিডিং এ করলাম। বাড়ির বিদ্যুৎ লাইনের সমস্যা থাকলে কি হতে পারে, আগুন লাগতে পারে। রান্নার পর চুলার আগুন আমরা সম্পূর্ণ নিভে দিব। এই যে বামডান শূন্যস্থানগুলো যে আমরা নিলাম, আমরা কি পাঠ্য বইগুলোই তুলেছি না? হুবহু পাঠ্য বইগুলোই তোমাদের সামনে তুলে ধরেছি। আসো আমাদের এই পাঠের আলোকে পাঠ্য বইয়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। কোন দুটি প্রাকৃতিক দুর্যোগে আমরা বেশি আক্রান্ত করি? আমরা রিডিং এর শুরুতেই করেছিলাম যে দুইটি প্রাকৃতিক দুর্যোগের আক্রান্তে আমরা বেশি করি, সেটা হচ্ছে বন্যা আর ঘূর্ণিঝড়। বন্যা ঘূর্ণিঝড় এই দুটি প্রাকৃতিক দুর্যোগে আমরা বেশি আক্রান্ত হই। বন্যার পর কোন কারণে রোগের প্রাদুর্ভাব বেড়ে যেতে পারে? বিশুদ্ধ পানির অভাব হয়, আমরা একটু লাইনে করেছিলাম, মনে পড়ে? তাহলে কবে বন্যার পর বিশুদ্ধ পানির অভাবে রোগের প্রাদুর্ভাব বেড়ে যেতে পারে। আগুন লাগার দুটি কারণ উল্লেখ করো। আমরা অনেকগুলো কারণ দেখলাম, ধার্য পদার্থ লোকালের সামনে রাখলে, চুলা নিভিয়ে না রাখলে, বিড়ি সিগারেটের ব্যবহার, বাচ্চারা আতশবাজি এইসবে যদি সচেতন না হয়। তো এখানে আমরা কোন দুটি কারণ পেয়েছি দেখো, রান্নার পর চুলার আগুন সম্পূর্ণ নিভিয়ে না দিলে বাড়ির বৈদ্যুতিক লাইনে সমস্যা থাকে। বন্যা প্রতিরোধের দুইটি উপায়। নিয়মিত রেডিও টেলিভিশনের সংবাদপত্রে আবহাওয়া সম্পর্কে খবর নিব। বন্যার আগে শুকনো ও বিশুদ্ধ খাবার, ঔষধ, পানি জমিয়ে রাখবো। আচ্ছা, এই তো গেল আমাদের পাঠ বই। আর আমরা স্বভাবতই তোমাদের পাঠের বইয়ের বাইরেও কিন্তু কিছু প্রশ্ন দিয়ে থাকি। এই প্রশ্নগুলো হচ্ছে আমাদের অতিরিক্ত পাঠের আলোকেই কিন্তু পাঠ্য বইয়ের বাহিরে। দুর্যোগ কয় ধরনের হয়ে থাকে? দুর্যোগ দুই কারণে হয়ে থাকে, প্রাকৃতিক কারণ, মানব সৃষ্ট কারণ। বন্যার দুটি ক্ষতিকর প্রভাব উল্লেখ করো। বন্যার ফলে মানুষের জীবন, ফসল, বাড়িঘর এবং রাস্তাঘাটে অনেক ক্ষতি হয়। এছাড়া বন্যার কারণে বিশুদ্ধ পানির অভাব ঘটে এবং নানা রকম রোগ ছড়ায়। বাংলাদেশে কোন সময়ের মধ্যে বন্যার প্রকোপ বেশি থাকে? বাংলাদেশে আষাঢ় ও ভাদ্র মাসের মধ্যে মূলত বন্যার প্রকোপ বেশি থাকে। ঘূর্ণিঝড় কিভাবে সৃষ্টি হয়? সমুদ্র পৃষ্ঠে তাপমাত্রা বৃদ্ধি পেলে সেখানে বায়ু নিম্নচাপ হয়, আর এই নিম্নচাপের কারণেই ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। ঘূর্ণিঝড়ের সৃষ্টির একটি প্রাকৃতিক কারণ উল্লেখ করো। ঘূর্ণিঝড়ের একটি প্রাকৃতিক কারণ হলো ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পেলে সেখানে বায়ু নিম্নচাপ হয়, এই নিম্নচাপের কারণেই ঘূর্ণিঝড় হয়। বাংলাদেশের কোন মৌসুমে বেশি ঘূর্ণিঝড় হয়? বাংলাদেশে সাধারণত গ্রীষ্ম বর্ষা মৌসুমে সমুদ্রের কাছাকাছি এলাকায় ঘূর্ণিঝড় বেশি হয়। কোথায় আগুন বেশি লাগে? শুষ্ক মৌসুমে শহরে, বস্তি, গার্মেন্টস, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন বেশি লাগে। এছাড়াও যেসব এলাকায় বেশি লোক বসবাস করে সেসব এলাকাতেও আগুন লাগতে পারে। আগুন লাগার দুটি ক্ষতিকর প্রভাব লাগে। আগুন লাগলে ঘরবাড়ি প্রচুর ক্ষতি হয়, মানুষের জীবন ক্ষতিগ্রস্ত হয়। গ্রামাঞ্চলে আগুন লাগলে কৃষকের যে শস্য পুড়ে যায় এবং কৃষক ক্ষতিগ্রস্ত হয়। তো এই আলোকে আমি তোমাদের কি করালাম শিক্ষার্থী, পাঠ্য বইয়ের বহির্ভূত যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা তোমাকে প্রশ্ন এবং উত্তর দুটাই বুঝালাম। দেখো এই সবগুলো কিন্তু একেবারেই আমাদের পাঠ্য বইয়ের রিডিং এর কোনো বাহিরে না। তো পাঠ্য বই রিডিং এর বাইরে মানে রিডিং করার কোনো কিন্তু বিকল্প এখানে নেই। আসলে এখন আমরা পাঠ আলোকে দুটি বর্ণনামূলক প্রশ্ন পাই এই পাঠের থেকে। মানুষ কিভাবে বন্যার ঝুঁকি আরো বাড়িয়ে দিচ্ছে? এটা একটা বর্ণনামূলক প্রশ্ন। এটাকে আমরা কিছু কারণ হিসেবে নিতে পারি, ধরো অপরিকল্পিত রাস্তাঘাট নির্মাণ, নদীর তলদেশের যে পলি তা অপসারণ না করলে, আরো অনেক কারণ আছে। সেই কারণগুলোকে আমরা গুছিয়ে লিখতে পারি, যেটা তুমি ভালো মতো কতক্ষণ বন্যার চ্যাপ্টারটা রিডিং করবে, এই অ্যান্সারটা তোমার কাছে এসে পড়বে। জলোচ্ছ্বাস ও সাইক্লোনের প্রভাব বর্ণনা করো। এখানে আমি একটা কাজ করেছি, তোমাদের পাঠ্য বইয়ে অবলিক দেওয়া আছে বন্যা অথবা সাইক্লোন, কিন্তু আমি তোমাদের সুবিধার্থে জলোচ্ছ্বাস এবং সাইক্লোনের দুটা প্রভাবই তোমাদের জন্য দিয়েছি, যাতে দুটা প্রভাব তোমরা করলে তোমাদের কাছে জিনিসটা আরো সহজতর হয়ে উঠবে। জলোচ্ছ্বাসের কারণে আমরা দিতে পারি প্রভাবগুলো দেখো, ব্যাপক হারে ক্ষতি সাধন হয়, প্রচুর জীবন ও সম্পত্তির হানি ঘটে, মানুষ জীবন এবং সম্পত্তির কি হয় সমস্যা হয় বা ক্ষতিগ্রস্ততা হয়। এটা নিতে পারো তুমি জলোচ্ছ্বাসের কারণ হিসাবে।
আর সাইক্লোনের যে প্রভাব, সেই প্রভাবে তুমি নিতে পারো, যাই সাইক্লোন যেসব অঞ্চলে হয় এখানে প্রভাবিত মানে যে বাতাসে ঘর বাড়ি রাস্তাঘাট সব ক্ষতিগ্রস্ত হয়, এই কারণে তোমার একটি প্রভাব আমরা ধরতে পারি। আর সাইক্লোনে এক স্থান স্থির না থেকে অন্যদিকে ক্ষতির সাথে সাথে বহু স্থানও ক্ষতি করে। সাইক্লোনটা তো যেহেতু সৃষ্ট একটি ঘূর্ণিঝড়, সেটি সব থেকেই ক্ষতিগ্রস্ততা করবে, এটাই স্বাভাবিক। তারপরও এই প্রশ্নগুলো সব উত্তর তোমরা স্কুল ওয়েবসাইটে PDF পেয়ে যাবে, সুন্দর মতো বুঝিয়ে দেওয়া আছে। তারপর আমি তোমাদের সুবিধার্থে এই জিনিসগুলোকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, যাতে শোনার পরেও শুনলেও কিন্তু অনেকটা শেখার কাজ হয়ে যায়। তো শিক্ষার্থী, আজকে আমরা চতুর্থ শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয়ের এই দুর্যোগ মোকাবেলা অধ্যায়টা থেকে মোটামুটি তোমাদের যতটুকু দেওয়ার আমি চেষ্টা করলাম। তো তোমরাও বাসায় এই জিনিসগুলোকে আরো অনুশীলন করলে উপকৃত হবে। আজকে এই পর্যন্তই থাকি, ভবিষ্যতে আবার একটি পাঠ নিয়ে আলোচনা করবো। তো আল্লাহ হাফিজ, ভালো থাকবে।